হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। মিডিভাল হিস্ট্রি বা মধ্যকালীন ভারতের ইতিহাস আমরা পুনাম দালাল দহিয়ার লেখা অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিভাল হিস্ট্রি এই বইটাকে বেস করে পড়ছিলাম এবং অনেকগুলো চ্যাপ্টার আমি এখানে অলরেডি ডিসকাস করে এসেছি। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য মেনলি এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। ডাব্লিউবিসিএস প্রি যারা দেবে পরের বছরে এবং যারা ডাব্লিউবিসিএস মেন্স দিতে চলেছো আর যে পরীক্ষাগুলো বাকি রয়েছে বা ভবিষ্যতে তোমরা যারা ডাব্লিউবিসিএসকে টার্গেট করেই পড়াশুনো করছো তাদের জন্য এই ভিডিওগুলো। কারণ তো আশা করছি তোমরা বেসিক যে হিস্ট্রি সেটা কমপ্লিট করে এসছো। আমার চ্যানেলের প্লেলিস্টে অলরেডি বেসিক হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিভাল হিস্ট্রি ওভারঅল বোঝার জন্য একটা প্লে লিস্ট রয়েছে। তোমরা আশা করছি সেগুলো দেখেছো বা তোমরা নিজেরাও কিছুটা পড়েছো। তারপরে আমরা অ্যাডভান্স স্টাডি করছি। এই বইগুলো যে কোনো ইউপিএসসি, দেখতেই পাচ্ছ ফর ইউপিএসসি অ্যান্ড স্টেট সিভিল সার্ভিস এক্সাম বলে লেখাই রয়েছে। এই বইগুলো টপাররা এই বইগুলোকে রেকমেন্ড করেন এবং সেই থেকেই আমরা পড়ার চেষ্টা করি এবং সেখান থেকে আমি তোমাদের সহজে বোঝাচ্ছি। তোমাদের কাছে এই বইটা যাদের কাছে রয়েছে তারা অবশ্যই বইটাকে আরও মানে এই ভিডিও দেখার পরে আবার পড়ো। কারণ আমি এখানে ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে সহজ করে বোঝাচ্ছি, কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। যতবার পারবে একটাই বই বারে বারে পড়ো। এছাড়া যদি তোমাদের কাছে বই না থাকে তাহলে এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা চলে যাও, সেখানে এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো সেখানে গিয়েও তোমরা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো। এছাড়া যদি তোমরা ফেসবুকে থাকো, ফেসবুকে তোমরা এই চ্যানেলকে ফলো করে রাখো, তাহলে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে, কোশ্চেন থাকে, তাহলে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে কোশ্চেন করতে পারো বা ডাউট তোমাদের জিজ্ঞেস করতে পারো। প্লেলিস্ট যেটা বলছিলাম, এই চ্যানেলের যে প্লেলিস্ট অপশান রয়েছে সেখানে গেলে তোমরা জেনারেল স্টাডিজ বলে একটা প্লেলিস্টের সেকশন পাবে। সেখানে আগের যে ভিডিওগুলো আমি বানিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলস মানে ওভারঅল বোঝানোর জন্য সেখানে প্লেলিস্টগুলো পরপর করা রয়েছে, তোমরা দেখতে পারো। কোশ্চেন অ্যান্সার আমি লাইভ এখন নিচ্ছি, তোমাদের সঙ্গে ডিসকাস করছি। ভূগোলের ওপরে এবং ইতিহাসের ওপরে আমরা কোশ্চেন অ্যান্সার করছি শুক্র, শনি, রবি রাত 9টা থেকে। তো তোমরা যারা রাত্রি 9টার থেকে জয়েন হবে তারা লাইভ কোশ্চেন অ্যান্সার করতে পারবে এবং তোমরা সেখানে অ্যান্সারও দিতে পারবে লাইভ, আমার সঙ্গে ইন্টারাক্টও করতে পারবে। এছাড়া তোমরা যদি আগের যে লাইভ ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো না দেখে থাকো তাহলে এই প্লেলিস্ট দুটোতে চলে যাও, সেখানে পেয়ে যাবে। আর এই প্লেলিস্টগুলোতেও দেখতে পারো যেখানে আমরা বিভিন্ন বইগুলোকে আমি সহজে তোমাদেরকে সামারি করে বোঝাচ্ছি। যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, যদি তোমাদের এই চ্যানেলে এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, হেল্প হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন রয়েছো এবং বেল আইকনটা টিপে দিও যাতে তোমাদের কাছে ইউটিউব থেকেও নোটিফিকেশান চলে যায়। তো চলো শুরু করব আজকের টপিক। তোমরা যদি বইটা ওপেন করো তাহলে পাবে চ্যাপ্টার নাম্বার 11। চ্যাপ্টার নাম্বার 11-এ চলে যাবে, সেইখানের ওপরে আমরা সেই চ্যাপ্টার নাম্বার 11কেই আমরা ডিসকাস করছি। এর আগের দিনের একটা ভিডিওতে আমি এর পার্ট 1টা ডিসকাস করে এসেছি, আজকে হচ্ছে পার্ট 2। আমরা যে মানে এই চ্যাপ্টারে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে দিল্লি সালতানেট, অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্য। আমরা শুরু করেছিলাম দাস বংশ দিয়ে। চ্যাপ্টার নাম্বার 11 পার্ট 1 আগের প্লেলিস্টে আগে পেয়ে যাবে। সেখানে আমরা দাস বংশের বেশ কিছুটা অংশ আলোচনা করে এসেছি। সুলতানা রাজিয়া সম্পর্কে রাজিয়া অবধি আমরা আলোচনা করেছি। তারপর থেকে আজকে আমরা ডিসকাস করবো এবং আজকে শুরু হবে বারাম সার মাধ্যমে আলোচনা থেকে, এবং আমরা আজকে বলবান সম্পর্কেও ডিসকাস করবো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো বহরম শাহ রাজিয়া সুলতানার মৃত্যুর পরে 1240 খ্রিস্টাব্দে আমির উমরাওরা বাহরাম শাহকে সিংহাসনে বসায়। আমি আগের দিনের যে ডিসকাসটা করে এসেছি বা আগের দিনের টপিক যেটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে এই সময়ে যারা 40 চক্র ছিল বা বান্দেগান ই চেহেলগান ছিল তারা খুব শক্তিশালী হয়ে গেছিল। ইলতুৎমিশ এই গ্রুপটা প্রতিষ্ঠা করেছিলেন 40 জন তুর্ক সর্দার বা আমিরদের নিয়ে। কিন্তু যতদিন ইলতুৎমিশ ছিলেন এবং এই গ্রুপটা প্রতিষ্ঠা করার পিছনে উদ্দেশ্য ছিল রাজাকে সুলতানকে সাহায্য করা, শাসনে সাহায্য করা। তো ইলতুৎমিশ যতদিন বেঁচে ছিলেন ততদিন অবধি এই গ্রুপটা কাজ করতো ভালোভাবেই। কিন্তু যখনই ইলতুৎমিশ মারা যান তখন থেকে এই গ্রুপটা পাওয়ার হাংরি হয়ে যায়। তারা কিভাবে পাওয়ার বেশি পাবে সেই চেষ্টা করতে থাকে এবং তারা তাদের পছন্দ মতো এমন এমন ব্যক্তিদের সিংহাসনে বসাতেন যারা তাদের হয়ে কাজ করবে।
অর্থাৎ এরা শক্তিশালী হবে এইরকম। এবার রাজিয়া সুলতানা যখন সিংহাসনে বসেন তখন দেখেছিলাম যে রাজিয়া সুলতানা একটু অন্যরকম চিন্তা করেছিলেন। প্রথম কথা তো এই সময় একজন মহিলা শাসক হবে সেটা কেউ ভাবতেই পারতো না। তো যাই হোক, রাজিয়া সুলতানার উপরে অনেকগুলো বাধা বিপত্তি ছিল, তা সত্ত্বেও রাজিয়া সুলতানা অনেক ভালো কাজ করার চেষ্টা করেছিলেন। যেমন এই 40 চক্রকে ধ্বংস করার একটা চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি বা তিনি সেটা করতে পারেননি। তিনি তুর্কদের সরিয়ে দিয়ে অতুর্কদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসাতে শুরু করেন, পজিশনে বসাতে শুরু করেন, এই সমস্ত কাজগুলো তিনি করতে শুরু করেন। এবং যখন এই 40 চক্রের যারা সর্দার রয়েছে তারা বুঝতে পারে যে রাজিয়া সুলতানা এমন একজন যাকে সহজে কন্ট্রোল করা যাবে না বা সে আমাদের হয়ে কাজ করবে না, তখন তারা চেষ্টা করতে থাকে কিভাবে রাজিয়া সুলতানাকে হত্যা করে দেওয়া যায়। এবং ফাইনালি একটা সময় আসে যখন রাজিয়া সুলতানাকে হত্যা করে দেওয়া হয়। এবার যখন সিংহাসন পুরোপুরি ফাঁকা হয়ে যায় তখন এবার এই 40 চক্র নতুন একজনকে সার্চ করতে শুরু করে যে তাদের হয়ে কাজ করবে, অর্থাৎ একজন দুর্বল ব্যক্তিকে তারা খুঁজতে শুরু করে সিংহাসনে বসানোর জন্য, এবং তারা পেয়ে যায় বাহরাম শাহকে। দ্য ফল অফ রাজিয়া পেভড দ্য ওয়ে ফর দ্য অ্যাসেন্ডেন্সি অফ দ্য 40। যখনই রাজিয়া সুলতানার মৃত্যু হয়, এই 40 বলতে 40 চক্রকে বোঝানো হচ্ছে, বাংলায় 40 চক্র বলা হয়, বা বান্দেগান ই চায়েলগান এদের আরেকটা নাম ছিল। তো এরা এবার আবার পাওয়ারফুল হতে শুরু করে এবং তারা এবার আবার আগের মতো কিভাবে ক্ষমতা তাদের হাতে রাখবে সেই চেষ্টা করতে থাকে। ইন দ্য নেক্সট ফিউ ইয়ার দেয়ার এনসিওর এ স্ট্রাগল ফর সুপ্রিমেসি বিটুইন দ্য সুলতানস অ্যান্ড দ্য নবেলস। এবার ফাইনালি এখানে বাহরাম শাহকে সিংহাসনে তো বসানো হয়, কিন্তু বাহরাম শাহ প্রথমের দিকে 40 চক্রের হয়ে কথাবার্তা বলতে বা 40 চক্রের হয়ে কাজ করতে শুরু করে, কিন্তু আস্তে আস্তে সেও ওই 40 চক্র থেকে বেরিয়ে, মানে 40 চক্রের কন্ট্রোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এবং এরা স্বাভাবিকভাবে বাহরাম শাহকেও সে সিংহাসনে থাকতে দেবে না, এবং সেটাই হয়। 1242 খ্রিস্টাব্দে একে হত্যা করে দেওয়া হয়, বাহরাম শাহকে হত্যা করে দেওয়া হয়। এবং বাহরাম শাহের নিজের আর্মি, যারা সৈন্যবাহিনী, তারাই একে হত্যা করে দেয়। এবং এখানে 40 চক্রের একদম প্রত্যক্ষ ভূমিকা ছিল তাদেরকে এখানে হত্যা করে দেওয়ার। যদিও বাহরাম শাহ কত থেকে 1240 থেকে 1242 মাত্র 2 বছর শাসন করেন, এর সম্পর্কে বিশেষ কিছু নেই, এইটুকু জানলেই হবে। মানে আমাদের মেন এদের সম্পর্কে জানার উদ্দেশ্য যে ছোট ছোট যারা রুলার ছিল তারা পরপর কে রাজত্ব করেছেন। এখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে রাজিয়া সুলতানার পরে কে সিংহাসনে বসেন, তখন উত্তর হবে বাহরাম শাহ। অপশানে আরাম শাহ থাকবে, বাহরাম শাহ থাকবে, এরকম থাকবে। তো সেইখান থেকে খুঁজতে হবে। আর 1240 থেকে 42 সিংহাসনে ছিলেন, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। নেক্সট যিনি সিংহাসনে বসেন তার নাম আলাউদ্দিন মাসুদ শাহ, 1242 থেকে 1246। দেখতেই পাচ্ছ খুবই কম টাইমের জন্য এরা সিংহাসনে বসেন। ইনি হচ্ছেন রুকনউদ্দিন ফিরোজ শাহের পুত্র ছিলেন। রুকনউদ্দিন ফিরোজ শাহ কে ছিলেন? রাজিয়া সুলতানের ভাই ছিলেন, সুলতানা রাজিয়ার ভাই ছিলেন। এবং রুকনউদ্দিন ফিরোজ শাহের পুত্র ছিলেন হচ্ছে আলাউদ্দিন মাসুদ শাহ। এখনো পর্যন্ত এইখানে যারা সুলতান হচ্ছেন তারা প্রত্যেকেই ইলতুৎমিশের সঙ্গে কোনো না কোনোভাবে রক্তের সম্পর্কে রয়েছে, ইলতুৎমিশের বংশে। তাই জন্য আমরা এটাকে বলি সেকেন্ড ইলবারি ডাইনেস্টি। ডাইনেস্টির ভাগটা আমি প্রথম পার্টে দেখিয়ে এসেছি। তো রুকনউদ্দিন ফিরোজ শাহ, সন অফ রুকনউদ্দিন ফিরোজ শাহ, নিফিউ অফ রাজিয়া সুলতান, এবং রাজিয়া সুলতানার ভাইপো ছিলেন। অর্থাৎ যদি বলা হয় এর দিক থেকে দেখা যায়, আমাদের ইলতুৎমিশের থেকে দেখা যায়, তাহলে ইলতুৎমিশের নাতি ছিলেন ইনি, এই আলাউদ্দিন মাসুদ শাহ। আফটার হিজ predecessor Bahram was murdered by his army, the chiefs choose him to become the next ruler. এবং যখনই বাহরাম শাহকে হত্যা করে দেওয়া হয়, তারপরে যে 40 চক্র তারা এই আলাউদ্দিন মাসুদ শাহকে সিংহাসনে বসায়। এবং স্বাভাবিক, এ একজন দুর্বল বা খুবই ছিল, পাপেট রুলার ছিল, সেই কারণেই তাকে সিংহাসনে বসানো হয়। হাউএভার হি ওয়াজ মোর অফ এ পাপেট ফর দ্য চিফস। যারা প্রধান 40 চক্র ছিল তাদের হাতের পুতুল ছিলেন এই আলাউদ্দিন মাসুদ শাহ। ওয়াজ কনসিডার্ড ইনকম্পিটেন্ট অ্যান্ড ওয়ার্থলেস, একদমই অযোগ্য ব্যক্তি, অ্যান্ড ডিড নট অ্যাকচুয়ালি হ্যাভ মাচ পাওয়ার অর ইনফ্লুয়েন্স ইন দ্য গভর্নমেন্ট। তো এর হাতে সেরকম কোনো ক্ষমতা ছিল না। এই সময় সম্পূর্ণ ক্ষমতা 40 চক্রের হাতে ছিল, তারাই পুরোপুরিভাবে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত। এবং এই আলাউদ্দিন মাসুদ শাহ তার মদ বা আনন্দ, এই সমস্ত জিনিসের মধ্যে মানে একদম ডুবে থাকতো, শাসন ব্যবস্থায় তার কোনো ক্ষমতাই ছিল না। By 1246 CE, the chiefs became upset with his increasing hunger for more power in the government and replaced him with the Nasiruddin Mahmud. 1246 খ্রিস্টাব্দে কি হয়,
আলাউদ্দিন মাসুদ সাহেব আস্তে আস্তে আরো পাওয়ার নিজের হাতে নিতে শুরু করেন। যখনই এর আগের জনের ক্ষেত্রে দেখেছিলাম বাহরাম শাহ নিজে যখন পাওয়ারফুল হতে শুরু করতে থাকে তখনই তাকে হত্যা করে দেওয়া হয়। আবার আলাউদ্দিন মাসুদ শাহের ক্ষেত্রে সেম কনসেপ্ট, সেম ব্যাপার হয়। যখনই এ পাওয়ার মানে একটু পাওয়ার নিজের হাতে নিতে শুরু করে তখন 40 চক্র দেখে যে এ যদি বেশি দিন থাকে তাহলে এ পুরোপুরি পাওয়ারফুল হয়ে যাবে, হত্যা করে দাও। একে হত্যা করে দেওয়া হয় 1246 খ্রিস্টাব্দে এবং তার জায়গাতে বসানো হয় নাসিরুদ্দিন মাহমুদকে। ওকে, নেক্সট রুলার হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ। পরপর কে কে রাজা হয়েছেন এই দাস বংশ, এটা খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি এটা তোমাদের মনে রাখতে হবে পরপর কারা রাজত্ব করেছেন। এবারে একটা ভুল হয়ে গেছে, আমি অ্যাড করতে মানে অ্যাড করিনি যে পরপর কারা রুলার হয়েছেন একটা লিস্ট। আমি এটা পরের দিনের যখন ক্লাস করব তখন আগে এই বংশের পরপর কারা রাজত্ব করেছেন তাদের একটা লিস্ট পরপর অ্যাড করবো, তাহলে সুবিধা হবে, একটা ওভারঅল দেখতে সুবিধা হবে। চলো, নাসিরুদ্দিন মাহমুদ 1246 থেকে 1265, ইনি কিছুটা বেশি দিন রাজত্ব করেন। 1246 থেকে 1265, অন্তত 2-4 বছর রাজত্ব করেনি, বেশ কয়েক বছর রাজত্ব করে। ইনি হচ্ছেন গ্র্যান্ডসন অফ ইলতুৎমিশ, অর্থাৎ ইনিও ইলতুৎমিশের একজন পৌত্র ছিলেন, নাতি ছিলেন। অতএব এখনো পর্যন্ত এটা সেকেন্ড ইলবাড়ি তুর্কি ডাইনেস্টি চলছে, কিন্তু এনার পর থেকেই পুরো পাওয়ার চলে যাবে বলবানের হাতে এবং বলবান সিংহাসনে বসে পড়বে। তখন গিয়ে ইলতুৎমিশের বংশ পুরোপুরি শেষ হয়ে যাবে এবং তখন গিয়ে আসবে হচ্ছে সরি, এটা হচ্ছে ফার্স্ট ইলবাড়ি তুর্কি ডাইনেস্টি, একটু ভুল হয়েছে বলতে। ইলতুৎমিশের যারা বংশ, ইলতুৎমিশ এবং তার সঙ্গে তার যারা বংশধর তাদেরকে বলা হয় ফার্স্ট ইলবাড়ি তুর্কি, ফার্স্ট ইলবাড়ি তুর্কি। এবং যখন বলবান বসবে সিংহাসনে তখন থেকে বলা হয় সেকেন্ড ইলবাড়ি তুর্কি ডাইনেস্টি। এটা আমি আগের দিন বলেছি, সরি, এই ভাগগুলো তো সেখানে একটু দেখে নিও। এখনো চলছে ফার্স্ট ইলবাড়ি তুর্কি ডাইনেস্টি। তো গ্র্যান্ডসন অফ ইলতুৎমিশ হু ওয়াজ inexperienced and young and had ascended to the throne with the aid of Ulugh Khan or Balban, member of the Chahalgani, who himself assumed the position of naib, deputy or regent. এবার নাসিরুদ্দিন মাহমুদ খুবই অল্প বয়স্ক ছিলেন, তো স্বাভাবিকভাবে তিনি অতটা যোগ্য হবেন না সিংহাসনে বসার জন্য, কিন্তু তাকে সিংহাসনে বসানো হয় এবং যে তাকে সিংহাসনে বসায় তার নাম হচ্ছে উলুগ খাঁ, যাকে আমরা আবার বলবান নামে চিনি। তার অরিজিনাল নাম ছিল উলুগ খাঁ, পরবর্তীকালে তার নাম হয় বলবান। বলবান নিজে একজন চাহেলগানির মেম্বার ছিলেন, বন্দেগান এই চাহেলগান বা 40 চক্রের মেম্বার ছিলেন। এবং যখন একে সিংহাসনে বসান এ সব থেকে বেশি বড় ভূমিকা পালন করে বলবান এবং নিজের জন্য একটা পজিশন সিকিউর করে নেয়, সেটা হচ্ছে নাইব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় থেকেই বলবান তার ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি করতে শুরু করে। এখন সে হবে নায়েব, এরপরে সে আরো পাওয়ারফুল হবে এবং আলটিমেটলি সে সুলতান হয়ে যাবে। তো নায়েব সে পজিশন লাভ করে। নায়েব মানে হচ্ছে ডেপুটি, অর্থাৎ সুলতানের পরেই যার সব থেকে বেশি ক্ষমতা তিনি হচ্ছেন নায়েব। ক্লিয়ার? এবং যেহেতু এই নাসিরুদ্দিন মাহমুদ একজন অল্প বয়স্ক ছিলেন, সেই কারণে তার রিজেন্টের দরকার ছিল, একজন অভিভাবকের দরকার ছিল। সেই অভিভাবকের কাজটাও বলবান করতেন। তো এই সময় একটা বড় পজিশন বলবান লাভ করে। To further strengthen his position, he married his daughter to নাসিরুদ্দিন। এবার শুধুমাত্র নায়েব হলেই হবে না, তাকে আরো পাওয়ারফুল হতে হবে, তাকে সুলতানের সঙ্গে সম্পর্কে যেতে হবে। সম্পর্কে যদি যেতে পারে তাহলে সে সুলতান হতে পারবে, পরবর্তী সুলতান। বলবান প্রথম থেকে প্ল্যান করে করে এগিয়েছেন কিভাবে তিনি সুলতান হতে পারেন। তোমরা জানো যে রাজবংশের রাজ পরিবারের সঙ্গে কোনো একটা সম্পর্কে থাকলে তাহলেই কেউ একজন সুলতান হয়, নর্মাল এটাই ব্যাপার। তো এর আগেও দেখেছি ইলতুৎমিশ সিংহাসনে বসেছেন, তিনি এর সঙ্গে কুতুবউদ্দিন আইবকের সঙ্গে সম্পর্ক ছিলেন। তো কুতুবউদ্দিন আইবক তার শ্বশুর মশাই ছিল। এবার বলবান দেখে যদি তাকে সিংহাসনে বসতে হয় তাহলে নাসিরুদ্দিন মাহমুদের সঙ্গে কোনো একটা সম্পর্কে যেতে হবে, সেই কারণে নাসিরুদ্দিন মাহমুদের সঙ্গে তার কন্যার বিবাহ দিয়ে দেন। অতএব এবার তিনি রাজ পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যান। তো পুরোপুরি এরপর থেকে আরো বেশি ক্ষমতাশালী হয়ে যান। শুধুমাত্র নায়েব হিসেবে যতটা ক্ষমতা তার ছিল তার থেকেও বেশি ক্ষমতা এই সময় বলবান লাভ করে ফেলে এই বিবাহের পরে। দ্য গ্রোয়িং অথরিটি অফ বলবান alienated many of the Turkish chiefs, and with a conspiracy in 1250 they ousted Balban from his position and replaced him with Imaduddin Rayhan, who was an Indian Muslim. এবার
40 চক্র মানে সেখানে 40 জন তুর্ক সর্দাররা রয়েছেন, 40 জন আমির ওমরাহ রয়েছেন। 40 জনের মধ্যে থেকে একজন আলটিমেট পাওয়ারফুল হয়ে যাচ্ছেন, তার নাম বলবান। বাকি 39 জন কি মেনে নেবে? অবশ্যই মেনে নেবে না। তারা চেষ্টা করবে এই একজনকে কিভাবে সরানো যায়, এ বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। তখন সকলে মিলে জোট বেঁধে একটা কনস্পিরেসি করে, একটা করে যে যেভাবে হোক আমাদেরকে বলবানকে সরাতে হবে। তো 1250 খ্রিস্টাব্দে বিভিন্ন ঘটনার মাধ্যমে বলবানের পজিশন থেকে বলবানকে সরিয়ে দেওয়া হয়। যতই ক্ষমতাশালী হোক না কেন বলবান, এখনো পর্যন্ত সে সুলতান নয়। যদি কেউ সুলতানকে এইটা বোঝাতে সক্ষম হয় যে বলবানকে সরাতে হবে 40 চক্রের মধ্যে থেকে বাকি 39 জন, বুঝতেই পারছো একজন ইস টু 39 জন, স্বাভাবিকভাবে 39 জন বেশি পাওয়ারফুল। একজন যতই পাওয়ারফুল হোক না কেন 39 জনের জোটের সঙ্গে সে কোনোদিনই পারবেন না। তো সেই কারণে এইখানে একটা এরকম হয়, কনস্পিরেসি হয়, এবং ফাইনালি বলবানকে সরিয়ে দেওয়া হয় তার পজিশন থেকে, এই নায়ক পজিশন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, এবং তার জায়গাতে নায়েব হিসাবে অ্যাড করা হয় ইমাদউদ্দিন রায়হানকে। খুব ইন্টারেস্টিংলি এই ইমাদউদ্দিন রায়হান কিন্তু এই 39 জনের মধ্যে থেকে ছিলেন না। তিনি কোনো তুর্কিস ছিলেন না, তিনি একজন ভারতীয় মুসলমান ছিলেন, অর্থাৎ ভারতের বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন। এইবার প্রশ্ন আসছে 39 জন একে তো সরালো, নিশ্চয়ই তাদের মধ্যে থেকে নতুন কাউকে হওয়ার জন্য, ইভেন তোমরা জানো এই সময় মানে বড় বড় যে পজিশনগুলো সেইগুলো শুধুমাত্র তুর্কিশরাই পেত। সেখানে কেন ইন্ডিয়ান একজন মুসলিম, ভারতীয় মুসলিমকে বসানো হলো এত বড় একটা পজিশনে? তার কারণ হচ্ছে এই 39 জন নিজেদের মধ্যে এইটা ঠিক করতে পারছিল না যে কে সিংহাসনে বসবে। এ বলে আমি বসবো, ও বলে আমি বসবো, এইরকম একটা পজিশন হয়ে যায়। সেই কারণে তারা বলে আমরা কেউই বসবো না, এমন একজনকে বসাবো সে আমাদের মধ্যে থেকেই নয়। তাই জন্য ইমাদউদ্দিন রায়হানকে এখানে সিংহাসনে বসানো হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে ইমাদউদ্দিন রায়হান। ওকে, এইভাবে একটা সাময়িক একটা ব্যাপার হয়। বলবান, এবার ভাবো বলবান প্রথম থেকে প্ল্যান করে আসছে কিভাবে সিংহাসনে বসবে, কিভাবে সিংহাসন লাভ করবে। আলটিমেটলি তার নায়েব হওয়ার কোনো লক্ষ্য নয়, সে অন্য কিছু চাইছে না, সে সিংহাসনে বসতে চাইছে। এত সহজে সে কেন ছেড়ে দিল? প্রশ্ন আসবেই। সে চাইলে নিজেও পাওয়ার দেখাতে পারতো, যুদ্ধ করতে পারতো। বলবান একজন খুবই বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তিনি জানতেন যদি এখানে আমি যুদ্ধ করি, বিদ্রোহ করি, প্রবলেম হয়ে যাবে, এরা আমাকে হত্যা করে দেবে। তার থেকে এদের ডিসিশন মেনে নাও, নিচে তলায় তলায় এমন কিছু করতে থাকো যাতে বাকি সকলকে কিনে নেওয়া যায়। সেই জন্যই তিনি চুপচাপ তার পজিশন ছেড়ে দেন ইমাদউদ্দিন রায়হানকে। বলবান এখান থেকে ছেড়ে দেন। বলবান এগ্রিড টু স্টেপ অ্যাসাইড বাট কেয়ারফুলি বিল্ড হিজ ওন গ্রুপ। যেটা বললাম, বলবান সরে তো আসেন, কিন্তু তার যে লক্ষ্য সেটার দিকে কাজ তিনি করতেই থাকেন। তিনি আস্তে আস্তে ছোট ছোট করে বিভিন্ন এই রাজসভাতে যারা যারা রয়েছে আস্তে আস্তে তাদেরকে কিনে নিতে শুরু করেন, মানে টাকা দিয়ে হোক বা যেভাবে হোক কিনে নিতে শুরু করেন, এবং নিজের একটা গ্রুপ তৈরি করতে শুরু করেন। অ্যান্ড উইদিন এ শর্ট স্প্যান অফ 1.5 year ওন ওভার সাম অফ হিজ অপোজিশন। এবং 1.5 বছরের মধ্যে, এই ঘটনা ঘটার 1.5 বছরের মধ্যে তিনি অধিকাংশ যারা এই রাজসভায় যারা ছিল তাদেরকে নিজের দলে টেনে নিতে সক্ষম হন। 1265 খ্রিস্টাব্দে এই নাসিরউদ্দিন মাহমুদ মারা যান। ঐতিহাসিকরা বলেন যে নাসিরউদ্দিন মাহমুদকে স্লো পয়জনিং করা হতো, মানে হচ্ছে আস্তে আস্তে বিষ খাইয়ে খাইয়ে তাকে হত্যা করা হয়েছে। একদিনে নয়, আস্তে 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 করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, এবং এটা আর কেউ নয়, বলবান নিজেই করেছেন। অর্থাৎ বলবান নিজেই নিজের জামাইকে হত্যা করে দিয়েছে। ওকে, এবার সেটা ঐতিহাসিক বলতে ছোটখাটো ঐতিহাসিক নয়, সেই সময়কার বড় বড় যারা ঐতিহাসিক তারা এই কথা বলে গেছেন। যেমন ইবন বাতুতার লেখাতে এটা রয়েছে, ইসামি তার রচনাতে এটা রয়েছে যে বলবান নিজে একটু একটু করে নাসিরউদ্দিনকে খাইয়েছেন, বিষ খাইয়ে দিয়েছেন, যাতে কখন থেকে শুরু করেছেন, যখন তিনি বুঝে গেছেন যে আমার দলে সবাই রয়েছে, আমি আমার অপোজিশনকে কিনে নিতে পেরেছি, তখন থেকে তিনি বিষ খাওয়াতে শুরু করেন। এবং আলটিমেটলি 1265 খ্রিস্টাব্দে সিংহাসনে হত্যা হয়ে যায়, মারা যান এবং ফাইনালি বলবান সিংহাসনে বসেন। এইখান থেকে শুরু হচ্ছে বলবান যুগ, এবং এই জায়গাটা হচ্ছে পুরো দিল্লি সালতানেটের একটা টার্নিং পয়েন্ট।
যদি বলবান সিংহাসনে না বসতো হয়তো এতদিন অবধি দিল্লি সালতানেট চলতো না। শুধুমাত্র আমি দাস বংশ বলছি না, পুরো দিল্লি সালতানেট অর্থাৎ পুরো লোদি বংশ অবধি এতদিন যে আমাদের দিল্লির সুলতানি যুগ চলেছে তার পিছনে একটা বড় কৃতিত্ব যায় বলবানের ওপরে, এবং তা অবশ্যই তারপরে আলাউদ্দিন খিলজি মেন কারিগর, সমস্ত কিছু অনেক কিছু করেছেন তিনি। কিন্তু বলবান যদি সিংহাসনে না বসতেন তাহলে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারতো। কারণ বলবান যখন সিংহাসনে বসছেন বা এই সময়টাতে 1265-66 এই সময়টাতে দিল্লি সালতানেটের উপর একাধিক পর আঘাত আসতে থাকছে। একদিকে মঙ্গলদের আক্রমণ, ভারতীয় যারা রাজপুত রুলার তারা আবার শক্তিশালী হচ্ছে, তারা আস্তে আস্তে স্বাধীন হচ্ছে। দিল্লি সালতানেটের আন্ডারে, দাস বংশের আন্ডারে যারা গভর্নর ছিল তারা একে একে স্বাধীন হয়ে যাচ্ছিল। কারণ তোমরা বুঝতেই পারছো এতদিনের একটা বড় লাইফ স্প্যানের মধ্যে যে মানে আমাদের ইলতুৎমিশের পর থেকে কোনো একজন ভালো সুলতান সিংহাসনে বসেননি যে প্রপার একটা শাসন ব্যবস্থা চালু করতে পারে। এইটা সকলেই সুবিধা নিচ্ছিল। ভারতীয় যারা রুলার ছিল তারা সুবিধা নিচ্ছিল, যারা গভর্নর ছিল এদের আন্ডারে তারা সুবিধা নিচ্ছিল, মঙ্গলরা বারংবার আক্রমণ করছিল। হয়তো এইগুলোর মাধ্যমেই পুরো দিল্লি সাম্রাজ্য শেষ হয়ে যেত, কিন্তু বলবান এখানে সিংহাসনে বসে পুরোপুরি চেঞ্জ করে দেন, এবং এই কারণে এই সময় থেকে এই যুগটাকে বলা হয় বলবান যুগ। Balban was undoubtedly one of the main architects of the Delhi Sultanate. দিল্লি সুলতানি যুগের অন্যতম প্রতিষ্ঠাতা, মানে অন্যতম কারিগর বলা যেতে পারে এই বলবানকে। প্রতিষ্ঠাতা বলবো না, কারণ প্রতিষ্ঠা তো আগেই হয়ে গেছে। কারিগর, অন্যতম প্রধান কারিগর তিনি হচ্ছেন বলবান। এটাও পরীক্ষা মানে ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসেনি কিন্তু মনে রাখো। পার্টিকুলারলি অফিস ফর্ম অফ গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন। কারণ দেখো ইলতুৎমিশ যখন সিংহাসনে বসেছেন তার লক্ষ্য ছিল কিভাবে জায়গা দখল করে করে আমরা দিল্লি সালতানেটকে বড় করব। তিনি শাসন ব্যবস্থা অতটা বড়ভাবে চালু করে যেতে পারেননি। হ্যাঁ করেছেন, তিনি কয়েন চালু করেছেন, রাজধানী স্থানান্তর করেছেন, সব করেছেন, অন্যান্য ডিপার্টমেন্ট চালু করেছেন, সবই ঠিক আছে, কিন্তু প্রপার একটা শাসন ব্যবস্থা সেটা তিনি চালু করে যেতে পারেননি, এবং তারপরে কোনো একজন ভালো সুলতান ছিলেন না, তারা কেউই করতে পারেনি। সেই কারণে এইরকম একটা অরাজকতা চলতো। বলবান এসে প্রথমবার এইরকম একটা ভালো গভর্নমেন্ট, একটা শাসন ব্যবস্থা তিনি বসিয়ে যান, এবং সেই কারণেই তাকে এই দিল্লি সুলতানেটের একজন কারিগর বলা হয়। হি asserted and enhanced the power of the monarchy. According to Balban, the Sultan was God's shadow on earth, or Jil-Lillahi, and the recipient of divine grace, Niyabat-e-Khudai. এই জিনিসটাতে যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে দিই। বলবান নিজে একজন 40 চক্রের মেম্বার ছিলেন। তিনি জানতেন যে 40 চক্রের হাতে যতদিন পাওয়ার থাকবে তারা চেষ্টা করে যাবে বেশি বেশি মানে শাসনের মধ্যে অংশগ্রহণ করার, সুলতানের কোনো ভূমিকাই থাকবে না। এটা বলবান ভালো করে জানতেন। তো বলবান বুঝতে পারেন যে দুটো কাজ তাকে করতে হবে। প্রথম কথা, 40 চক্র বা যারা এই সময় আমির উমরাওরা রয়েছে তাদেরকে নিচু দেখাতে হবে, ক্ষমতা তাদের কমাতে হবে। সেকেন্ড, সুলতানের ক্ষমতা এই সময় পড়ে গেছিল, সুলতানকে কেউ মানতো না, না 40 চক্র মানতো, না রাজসভার অন্য কেউ মানতো, না দেশের মানুষ মানতো, ইভেন অন্য দ্বারা প্রতিবেশী রাজ্যগুলো ছিল তারা মানতো। সেকেন্ড তিনি জিনিস যেটা বুঝতে পারেন যে সুলতানকে পাওয়ারফুল করতে হবে, তাকে একটা বড় ক্ষমতাশালী ব্যক্তি দেখাতে হবে। এই দুটোই তিনি করেন, এবং এটাই তার মাস্টার স্ট্রোক ছিল, টার্নিং পয়েন্ট ছিল। প্রথম কথা, তিনি সুলতানের ক্ষমতাকে বৃদ্ধি করেন কিভাবে? তিনি দুটো টাইটেল নেন, একটা হচ্ছে জিল-লিলাহি এবং আরেকটা হচ্ছে নিবায়াত-এ-খুদাই। এই দুটোর মানে হচ্ছে, জিল-লিলাহি শব্দের অর্থ হচ্ছে সুলতান হচ্ছে পৃথিবীতে ঈশ্বরের ছায়া, বা বলতে পারো আল্লাহর ছায়া, শ্যাডো অফ গড। এই জিনিসটা প্রচার করার ফলে যেটা হয়, সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মে যায় যে হ্যাঁ সত্যিই এরকম, হয়তো সত্যিই এরকম, তাহলে আমাদেরকে সুলতানকে ভক্তি করতে হবে। সেকেন্ড হচ্ছে রিসিপেন্ট অফ ডিভাইন গ্রেস, অর্থাৎ তার একটা দৈবিক ক্ষমতা রয়েছে, সে চাইলে তার মধ্যে দৈবিক ক্ষমতা মানে বুঝতে পারছো যে মানে দেবতার যেরকম ক্ষমতা থাকে সেরকম তার কাছে ক্ষমতা রয়েছে, সেটার অর্থ হচ্ছে নিবায়াত-এ-খুদাই। এই দুটোর মাধ্যমে অন্তত সাধারণ মানুষকে এইটুকু বোঝানো সম্ভব হয়। তখন তো আর মানে মানুষ এতটা অ্যাডভান্স নয় যে ভাববে আরে এরকম হয় নাকি, তারাও এটা ভাবতে শুরু করে যে সত্যিই সুলতান হয়তো এরকম হতেই পারে, আমাদেরকে সুলতানকে মেনে চলা উচিত।
বলবন্ত এক্সপিরিয়েন্স অ্যাজ রিজেন্ট মেড হিম আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অফ দিল্লি সালতানেট। যেটা বলছিলাম দিল্লি সালতানেটের দুটো প্রবলেম, এটা অ্যাকচুয়ালি আগের লাইন হওয়া উচিত ছিল, আমি তার আগেই তোমাদের বলে দিলাম যে দুটো প্রবলেম তিনি বুঝতে পারেন। একটা হচ্ছে এই 40 চক্র তারা বেশি পাওয়ারফুল, সুলতানের থেকেও বেশি পাওয়ারফুল, এবং সুলতানের কোনো পাওয়ার নেই, সুলতানকে কেউ মান্য করে না। সুলতানকে মান্য করানোর জন্য প্রথমে এটা তিনি করেন। You know the real threat of monarchy was from the nobles called the 40 মেন। যদি এই যারা সুলতান তাদের প্রধান শত্রু যদি কেউ হয় বা তাদের সব থেকে বড় চ্যালেঞ্জ যদি কেউ হয়, সেটা মঙ্গলরা নয়, সেটা অন্য কোনো রাজারা নয়, তারা হচ্ছে এই 40 চক্র, সব থেকে বড় শত্রু। তাদেরকে আগে সরাতে হবে বা তাদেরকে ধ্বংস করতে হবে। হি ওয়াজ convinced that only by enhancing the power and authority of the monarchy he could solve the problem। তিনি এটাও বুঝতে পারেন যে সুলতানের হাতে ক্ষমতা নিয়ে আসলে ফাইনালি এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো এর জন্য তিনি পর পর এক একটা কাজ করতে থাকেন। প্রথম কাজটা আমরা দেখলাম, যে কাজটা হচ্ছে সুলতানের পজিশনকে, তার পাওয়ারকে বৃদ্ধি করার জন্য, তার যে নামটা, তার পদটাকে শক্তিশালী করার জন্য এই দুটো জিনিস করা হয়েছে। এইবার তিনি 40 চক্র এবং অন্যান্য যারা নভেল রয়েছে তাদেরকে ধ্বংস করার চেষ্টা এক এক করে করতে থাকেন। He got every member of Iltutmish family killed and have deadly blow to চায়ালগানি। প্রথম তিনি ইলতুৎমিশের বংশের যারা যারা রয়েছে আর বাকি যারা যারা রয়েছে তাদের সকলকে হত্যা করে দেন। অর্থাৎ এইখানে এসেই ইলতুৎমিশের বংশ পুরোপুরি শেষ হয়ে যায়। এই কারণেই এই সময় থেকে, বলবনের সময় থেকে বাকি সময়টাকে, কায়ুমার অব্দি সময়টাকে বলা হয় সেকেন্ড ইলবাড়ি ডাইনেস্টি। এবার ইলতুৎমিশের বংশকে শেষ করার পিছনে উদ্দেশ্য কি ছিল? এর পেছনে উদ্দেশ্য হচ্ছে যে আমির উমরাওরা তারা যদি দেখতো একজনকে সিংহাসনে বসিয়ে, সেই যদি তাদের কথা মতো কাজ করতো ভালো, তাকে না সরিয়ে দিয়ে আরেকজনকে বসাতো। অর্থাৎ যদি ইলতুৎমিশ রাজ পরিবারের কেউ বেঁচে থাকে তাহলে সেটা বারংবার চলতে থাকবে, একজনকে সরিয়ে আরেকজনকে বসানো, আরেকজনকে সরিয়ে আরেকজনকে বসানো। সেই ব্যাপারটাই তিনি শেষ করে দেন, যাতে আর কাউকে বসানো না যায়। সেই জন্য ইলতুৎমিশের ফ্যামিলির সবাইকে হত্যা করিয়ে দেন এবং চায়ালগানির যারা মেম্বার তাদের ওপর কড়া কড়া শাস্তি, তাদেরকে হত্যা করে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো তিনি করে দেন। এর ফলে 40 চক্র পুরোপুরিভাবে ধ্বংস হয় এবং এইখানেই বলা প্রশ্ন আসে যে 40 চক্রকে কে ধ্বংস করেছিলেন? উত্তর হচ্ছে বলবান। বলবান introduced religious code discipline and new customs such as সিজদা and পাইবস। সিজদা মানে হচ্ছে, সিজদা হচ্ছে সুলতান যখন সামনে থাকবে সবাইকে ঝুঁকে থাকতে হবে, মাথা নিচু করে থাকতে হবে, এবং পাইবস হচ্ছে সুলতানের পায়ে চুম্বন করতে হবে। ঠিক আছে, টু প্রুভ হিজ সুপিরিয়রিটি ওভার দ্য নভেলস। এবার বলবে তার আগে এই দুটো কেন করা? সিজদা এবং পাইবস এই দুটো চালু করার উদ্দেশ্য হচ্ছে এইটা দেখানো যে আলটিমেট পাওয়ারফুল হচ্ছেন সুলতান। যারা তুর্কিশ নোবেল আমির উমরাও রয়েছেন তাদের থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে সুলতান, এবং তাদেরকে মানে যারা নভেল রয়েছেন তাদেরকে মাথা নিচু করে থাকতে হবে, মাথা উঁচু করতে পারবে না, তাদেরকে পায়ে চুম্বন করতে হবে। বুঝতে পারছো? এইভাবে তিনি নিজেকে পাওয়ারফুল। এবার বলবে যে 40 চক্রকে তো ধ্বংস করা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আবার এই নভেলরা কোত্থেকে এলো? কোনোদিনই একটা রাজসভা একা তো আর রাজা চালাতে পারবেন না, বা একা সুলতান তো চালাতে পারবেন না, তার আন্ডারে তো মন্ত্রীদের রাখতেই হবে। 40 চক্র বলে আর কিছু থাকলো না এখন থেকে, কিন্তু এই আমির উমরা হোক কিছু তো থাকবেই। তুর্কিশ যারা ব্যক্তি তাদেরকে এই পজিশনগুলো তো দিতে হবে। কেউ সৈন্যদের কন্ট্রোল করবে, কেউ অর্থ কন্ট্রোল করবে, কেউ রাজস্ব আদায় করবে, এদেরকে তো রাখতে হবে। এরা যেন কোনোদিনই আবার না ভাবতে শুরু করে যে আমরা সুলতানের থেকে বড়, সুলতানের থেকে বেশি ক্ষমতাশালী। সেই জন্য এই সমস্ত প্রথাগুলো চালু করা। ইন অর্ডার টু ইমপ্রেস দ্য পিপল with the strength and array of his government, Balban maintained a magnificent court and also introduced Persian festival Nowroz। তিনি যে রাজসভায় বসতেন সেই রাজসভাকে জাঁকজমকপূর্ণ করে সাজান। পার্সি প্রথা, পার্সিদের এটা নববর্ষের উদযাপনের প্রথা, সেটা হচ্ছে নওরোজ, এটা চালু করেন। এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে তিনি তো মানুষকে বুঝিয়েছেন যে সুলতান হচ্ছে ভগবানের ছায়া, শ্যাডো অফ গড, তো সেটা তো দেখাতে হবে।
শুধুমাত্র প্রচার করলেই হবে না, সেটা চোখের দেখা একটা বড় দেখা। আমরা একটা কোনো জিনিসের দুটো পেন তোমার কাছে রয়েছে, একটা পেন দেখলে খুব হেভি প্যাকেট করা, সুন্দর করে প্যাকেট করা, আর একটা পেন রয়েছে এমনি খোলা রাখা, সেম দাম বা সেম পেন ধরলাম, হ্যাঁ, আমরা প্রথমে প্যাকেট করা পেনটার দিকেই দেখব, কারণ সেইটা জাঁকজমকপূর্ণ দেখতে, আমাদের দেখেই প্রথমেই এটা পছন্দ হয়ে যাবে। তো চোখের দেখা আর একটা বড় জিনিস, তো এই কারণে এটা করা, এই সমস্ত ব্যাপারগুলো করা, যে জাঁকজমকপূর্ণ কোট সাজানো, তাহলে দেখে সত্যি যারা প্রজা তারা ভাবে সুলতান কত মহান। নেক্সট, হি রিফিউজ টু লাফ অ্যান্ড জোক ইন দ্য কোর্ট অ্যান্ড ইভেন গিভিং আপ ড্রিঙ্কিং ওয়াইন। অর্থাৎ তিনি হাসি মজা বন্ধ করে দেন, কারণ যিনি ভগবানের ছায়া হবেন তিনি কোনোদিন হাসি মজা করবেন না, তিনি গম্ভীর হয়ে বসে থাকবেন। নর্মালি আমরা কেমন কল্পনা করি ভগবানকে, সেরকম ভাবে এরকম করা। তিনি মদ্যপান বন্ধ করে দেন, কারণ মদ্যপান করে যদি তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন তাহলে তার যে এই পজিশনটা ভগবানের ছায়া সেটা থাকবে না। মদ্যপান পুরোপুরি বন্ধ। তো এরকম কিছু অনেক কিছু করেন। হি স্প্রেড অনলি দ্য মোস্ট ওবিডেন্ট নোবেল অ্যান্ড এলিমিনেটেড অল আদার্স বাই ফেয়ার অ্যান্ড মিনস। অর্থাৎ তিনি রাজসভায় সেই সমস্ত আমির ওমরাহদের রাখেন যারা তার কথায় উঠবে বসবে, তারা বাকিদেরকে তিনি হত্যা করে দেন। Himayat Khan, the governor of Oudh, was punished for killing a man who was drunk. তো এরকম হিমায়ত খানকে হত্যা করে দেওয়া হয়, শের খানকে হত্যা করে দেওয়া হয়, এরকম একটা ব্যাপার। মানে এরা হয়তো বলবানের বিরুদ্ধে যেতে পারতো, সেই কারণে তাদেরকে হত্যা করে দেওয়া হয়। হি ওয়াজ ডিপলি রিসিস্ট অ্যান্ড এক্সক্লুডেড নন তুর্কিস ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তিনি তার শাসন ব্যবস্থাতে একজন পর্যন্ত অতুর্কিদের রাখেননি। যারা যারা শাসন ব্যবস্থায় ছিল প্রত্যেকেই তুর্কি। শাসন ব্যবস্থা বলতে যারা মন্ত্রী ফন্ত্রী হতো তারা সকলেই তুর্ক ছিল, তুর্ক বাদ দিয়ে কাউকে নয়। 40 চক্র ভেঙে দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু তুর্ক ব্যক্তিদের ছাড়া কাউকে এই পদে রাখা হতো না। হি স্টুড ফোর্থ অ্যাজ দ্য campaign of Turkish nobility. Indian Muslims are not given important post in the government. এর আগে আমরা একজনের নাম দেখেই এসেছি, কারণ মানে নামটা আমি ইমাদউদ্দিন রায়হান, তিনি একজন ইন্ডিয়ান মুসলমান ছিলেন, তাকে নায়েব বানানো হয়েছিল কারণ তিনি রাজসভায় ছিলেন বলেই তো তাকে বানানো হয়েছিল। কিন্তু এই সময় আর কোনো কেউ ভারতীয় মুসলমান বা কাউ এখানে স্থান পেত না, শুধুমাত্র তুর্করা এখানে স্থান পেত। হি অ্যাপয়েন্টেড স্পাইস টু মনিটর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য নোবেলস। এই সেম জিনিসটা পরবর্তীকালে আলাউদ্দিন খিলজি করবেন। তিনি গুপ্তচর ব্যবস্থা খুব ব্যাপকভাবে করবেন, কিন্তু গুপ্তচর ব্যবস্থা শুরু করে যান কিন্তু বলবান। তিনি এই সময় স্পাই ব্যবস্থা শুরু করেন। স্পাই মানে হচ্ছে গুপ্তচর। এটা করার কারণ হচ্ছে নোবেল আমির ওমরাহদের ওপর নজর রাখা। 40 চক্রে যারা ছিল তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে, এবার যারা বাকি তুর্কির প্রধান ব্যক্তি রয়েছেন তারা আবার শক্তিশালী হয়ে যাচ্ছে কিনা এটা দেখার জন্য এরকম স্পাই ব্যবস্থা করা হয়, গুপ্তচরদের নিয়োগ করা হয়। when Balban became the sultan his position was not secure. আমি একটু আগে বলছিলাম যে এই সময় দিল্লি সালতানেটের অবস্থা খুবই খারাপ ছিল, বিভিন্ন দিক থেকে বিভিন্ন চ্যালেঞ্জ ছিল। প্রথম হচ্ছে তুর্কিশ চিফরা, যাদেরকে আমরা কিভাবে দেখলাম হত্যা করা হয়েছে, কিভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, 40 চক্র বন্ধ করে দেওয়া হয়েছে। তুর্কিশ নোবেলরা এই সময় আলটিমেট পাওয়ারফুল হওয়ার চেষ্টা করছিল। মঙ্গল অ্যাটাক বারে বারে হচ্ছিল। অন্যান্য গভর্নর যারা ছিল অন্যান্য প্রান্তগুলো তারা স্বাধীন হতে শুরু করছিল। ভারতীয় রুলার যারা ছিল তারা স্বাধীন হতে শুরু করছিল। এইগুলো ছিল হচ্ছে বলবানের সামনে চ্যালেঞ্জ। যারা মেন্সে লিখতে যাবে, মেন্সে যারা হিস্ট্রি অপশনাল থাকে, যদি এরকম কোশ্চেন আসে তাহলে এইগুলো লিখতে হবে পয়েন্ট করে করে তোমাদের, যে বলবানের সামনে কি কি চ্যালেঞ্জগুলো ছিল এবং সেগুলোকে কিভাবে মোকাবিলা করেছিলেন। তিনি 40 চক্রকে ধ্বংস করেছেন এবং আগে যেভাবে আলোচনা করলাম সেইভাবে তিনি তুর্কিশ চিফ যারা ছিলেন, আমির ওমরাও ছিলেন, তাদের শক্তি খর্ব করেন। এবার আসছে মঙ্গল অ্যাটাক। অন্যদিকে এই গভর্নরদের ব্যাপারে এইগুলো সম্পর্কে এবার আমরা দেখব। এছাড়াও আরো একটা প্রবলেম এই সময় ছিল ডাকাতের প্রবলেম। The law and order situation in the area of around Delhi and in the Doab region had deteriorated. In the Ganga Jamuna Doab and Awadh, the roads were infested with robbers and dacoits. মানে যেহেতু একটা প্রপার শাসন ব্যবস্থা নেই, বলবানের আগে অবধি কোনো ভালো শাসন ব্যবস্থা ছিল না, যারা ডাকাত ছিল এরকম যারা ছিল লুটপাট করতো তাদের খুব মজা ছিল। তারা এই অঞ্চলটাকে পুরো রাজত্ব করতো এবং দিল্লি থেকে অন্যান্য জায়গায় যারা যেত ব্যবসার কারণে হোক বা কিছু কারণে হোক, তাদের প্রচুর লুট করা হতো, কারণ কোনো প্রপার শাসন ব্যবস্থা নেই।
বিকজ অফ উইচ কমিউনিকেশন উইথ দ্য ইস্টার্ন এরিয়াস বিকেম ডিফিকাল্ট, মানে হচ্ছে এই কারণে দিল্লি থেকে মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়াটাই পুরো মানে খুব কঠিন ব্যাপার ছিল, রাস্তায় সব লুটপাট হয়ে যেত। সাম অফ দ্য রাজপুত জমিদার হ্যাড সেট আপ ফোর্টস ইন দ্য এরিয়া, এছাড়াও এই এরিয়াতে রাজপুত জমিদাররা দুর্গ বানিয়ে তারা লুটপাট করতো, মানে লুটপাট বলতে তারা হত্যা করে দিত যারা এই করতে এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই সমস্ত করতো আর কি। তো এই ধরনের ডাকাতরা, আমি রাজপুতরা নয়, যারা ডাকাতি করতো তারা মেওয়াটি নামে পরিচিত ছিল। এই নামটা ইম্পর্টেন্ট, মেওয়াটি। প্রশ্ন আছে মেওয়াটিদের কে ধ্বংস করেন, উত্তর হচ্ছে বলবন, মেওয়াটি বলা হতো। ঠিক আছে, এরা খুব বেশি প্লান্ডার করতো, এরকম ভাবে করে নিত, লুটপাট করতো। To deal with these elements, Balban adopted a strain policy. He organized a strong centralized army. এর আগে অব্দি দাস বংশের আন্ডারে বা ছিল, সৈন্য ব্যবস্থা ছিল, কিন্তু সৈন্য ব্যবস্থা খুব একটা শক্তিশালী ছিল না। যারা এই ছিল ইকতাদার ছিল, তাদের হাতে সৈন্য ছিল, সেই সৈন্য নিয়ে কোনো রকমের করা হতো। কিন্তু এই সময় থেকে স্ট্রং সৈন্য ব্যবস্থা তিনি চালু করেন এবং তিনি একটা পলিসি নেন যেটার নাম হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন। এটাও পরীক্ষায় প্রশ্ন আছে, যদিও পরে আছে, এটা আমি বলছি, ব্লাড অ্যান্ড আয়রন। মেনলি এই মেওয়াটিদের হত্যা করার জন্য এবং মঙ্গল অ্যাটাককে বন্ধ করার জন্য এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নেওয়া হয়েছিল, লৌহ এবং রক্ত নীতি নেওয়া হয়েছিল, এটা বলবন নিয়েছিলেন। তো তিনি একটা সেন্ট্রালাইজড আর্মি বানান। তিনি হি সেপারেটেড দ্য দিওয়ান ই উজারাত ফ্রম দ্য দিওয়ান ই আর্টস। দিওয়ান ই উজারাত হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট। এর আগে অবধি, বলবানের আগে অবধি সৈন্য যে ডিপার্টমেন্টটা, অর্থাৎ দিওয়ানি আর্ট, এটা হচ্ছে মিলিটারি ডিপার্টমেন্ট, সৈন্যদের জন্য ডিপার্টমেন্ট। এই দিওয়ানি আর্ট দিওয়ানি উজারাতের মধ্যে ছিল, দুটো একসাথে ছিল, কিন্তু এই দুটোকে সেপারেট করা হয়, আলাদা করা হয়। আলাদা করার কারণ হচ্ছে এই যে জায়গাটা মানে সৈন্য ব্যবস্থা, মিলিটারি ডিপার্টমেন্ট, তাকে প্রাধান্য দেওয়ার জন্য এটাকে আলাদা করা হয়। এই সময় থেকে দিওয়ানি আর্টস একটা আলাদা ডিপার্টমেন্ট হয়ে যায়। তো এখান থেকে যেটা প্রশ্ন আসবে, দিওয়ানি উজারাত এটা কিসের জন্য ডিপার্টমেন্ট ছিল? ফিনান্সের জন্য, আর্থিক ব্যাপারে। আর দিওয়ানি আর্টস এটা ছিল হচ্ছে মিলিটারির জন্য, মিলিটারি ডিপার্টমেন্ট। এই নামগুলো আমরা বারংবার এরপরে পাবো, তো আস্তে আস্তে মনেও থেকে যাবে, কিন্তু এখন থেকেই এটা আস্তে আস্তে শুরু করে দাও। দিওয়ানি আর্টস এইরকম পরীক্ষার প্রশ্ন এসে যায়। The disturbance in Mewat, Doab, Awadh and Kathiar were ruthlessly সাপ্রেসড। যে ডাকাতরা ছিল তাদেরকে ধরে ধরে হত্যা করা হয়, এটাকে লৌহ এবং রক্তনীতি বলা হয়। মানে একদম ছাড়াই নয়, লৌহ বলতে তরোয়াল লোহা দিয়ে তৈরি হতো এবং তার মাধ্যমে হত্যা করা, এটাকে এই জন্য এটাকে লৌহ এবং রক্তনীতি বলা হয়। তো সেইভাবে হত্যা, পুরো যাকে ধরে, মানে এই সময় যাকে যাকে ধরা হয়েছে প্রত্যেককে হত্যা করা হয়েছে, একদম পুরো শূন্য করে দেওয়া হয় ডাকাতি। বলবান অলসো সিকিউরড কন্ট্রোল ওভার আজমের অ্যান্ড নাগৌর ইন ইস্টার্ন রাজপুতানা, বাট হিজ অ্যাটেম্প টু ক্যাপচার রানথাম্বর অ্যান্ড গোয়ালিয়র ফেল্ড। যারা রাজপুত রুলার ছিল, যারা এই সময় ধীরে ধীরে স্বাধীন হওয়ার চেষ্টা করছিল, তাদেরকে আবার পুনর্দখল করা হয়, কিন্তু তার একটা অ্যাটাক ব্যর্থ হয়, সেটা মনে রাখতে হবে। মানে দুটো অ্যাটাক অ্যাকচুয়ালি, রণথম্বর এবং গোয়ালিয়র, এই দুটো জায়গা তিনি দখল করতে পারেননি। তো ইম্পর্টেন্ট এটা। Instead of his expanding kingdom, Balban paid more attention to the restoration of law and order. বলবান জানতেন যে আমি বড় জায়গা দখল করে কি করব যদি কোনো ভালো শাসন ব্যবস্থাই না থাকে। সেই কারণে বলবান বেশি জায়গা দখল করেননি। দেখো এখানে রণথম্বর, গোয়ালিয়র এগুলো হেরে গেছেন, আর চেষ্টাও করেননি তিনি দখল করার, কিন্তু তিনি যতটুকু জায়গা রয়েছে তার কাছে, যথেষ্ট বড় জায়গা রয়েছে এই সময় দিল্লি সালতানাতের। আমি প্রথম দিনে ম্যাপ ইউজ করেছিলাম, কতটা বড় জায়গা জুড়ে ছিল, প্রায় পুরো উত্তর ভারত, পূর্ব ভারত, এই পুরো জায়গাটা তাদের আন্ডারে ছিল। তো সেই জায়গাতে শাসন ব্যবস্থা কিভাবে প্রপার করা যায় সেই চেষ্টা তিনি করেন এবং সেটা তিনি করে যান, একটা প্রপার শাসন ব্যবস্থা তিনি চালু করে যান। বলবান টু সেভিয়ার অ্যাকশন এগেইনস্ট দ্য মেওয়াটিস, এন্ড এখানে মেওয়াটিসদের সম্পর্কে, রবার্টদের সম্পর্কে, মানে ডাকাতদের সম্পর্কে বলা হচ্ছে যে তিনি কিভাবে দমন করেছিলেন। জাস্ট এটাই ব্যাপার যে তিনি পুরোপুরি দমন করেছিলেন, এটা তোমাদের মনে রাখতে হবে। ইন 1279, encouraged by the Mongol threat and the old age of Sultan, the governor of Bengal Tughril Beg revolted. ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম। এই সময় বাংলার যিনি গভর্নর ছিলেন, মানে দিল্লি সালতানাতের আন্ডারে বাংলাতে যিনি শাসন করতেন, বাংলার যিনি গভর্নর ছিলেন, তার নাম হচ্ছে তুঘরিল বেগ। 1279 খ্রিস্টাব্দে এই সময় বারংবার মঙ্গল আক্রমণ হচ্ছে। আর এই মঙ্গল আক্রমণের জন্য সুলতানের যে সৈন্যবাহিনী ব্যস্ত থাকতো, সবসময় মঙ্গলদের অ্যাটাক প্রতিহত করার চেষ্টা করত।
এবং অন্যদিকে বলবানেরও যথেষ্ট বয়স হয়ে গেছে। বলবান যখন সিংহাসনে বসেছেন তখনই তার অনেক বয়স, তো এই সময় আরো বেশি বয়স হয়ে গেছে। তো এই সমস্ত দেখে বাংলার যিনি গভর্নর ছিলেন তুগরিল বেগ, তিনি বিদ্রোহ ঘোষণা করেন। তিনি নিজের সুলতান উপাধি নেন এবং খুতবা পড়ান। খুতবা মানে বুঝেছো, একটা প্রেয়ার, ইসলাম ধর্মের একটা প্রেয়ার, যেটা পড়ে একজন সুলতান হিসেবে তার শপথ নেওয়া, ওয়ান টাইপ অফ শপথ নেওয়ার মতো বলতে পারো। তো তিনি সুলতান হিসেবে একদম স্বাধীন হয়ে যান। বাংলা এই সময় কিছু দিনের জন্য স্বাধীন হয়ে গেছিল। বলবান সেন্ট হিজ ফোর্সেস টু বেঙ্গল অ্যান্ড হ্যাড তুগরিল beheaded. Subsequently, he appointed his own son Bhugra Khan, very very important নাম, as the governor of Bengal. তো বলবান সেই কারণে এই সময় বাংলার ওপর আক্রমণ করেন, তুগরিল বেগকে হত্যা করা হয়, এই যে বিদ্রোহটা সেটা দমন করা হয়, এবং বাংলাতে তিনি তার নিজের পুত্র বুগড়া খানকে সিংহাসনে বসান, গভর্নর হিসেবে নিযুক্ত করেন। এবং এরপর থেকে অনেক দিন অব্দি বুগড়া খান বাংলার গভর্নর হিসেবে ছিল। By all this harsh method, Balban controlled the situation. He called himself Nasir Amir ul Momin. Very very important. এগুলো বুঝতে পারছি, আমি আলাদা কালার দিয়ে মার্ক করেছি, এর কারণই হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট। নাসির আমির উল মোমিন মানে হচ্ছে খালিফের রাইট হ্যান্ড। খালিফা বলতে বুঝতে পারছো, যিনি ইসলাম ধর্মের সব থেকে বড় ধর্মগুরু, সব থেকে প্রধান যিনি ধর্মগুরু, তাকে খালিফা বলা হয়। তো এই নাসির আমিরুল মমিন এই টাইটেলটার অর্থ হচ্ছে খালিফার ডান হাত, অর্থাৎ এইটার মাধ্যমে আরো বেশি নিজেকে পাওয়ারফুল দেখানো, আরো সাধারণ যারা প্রজা রয়েছেন তাদের কাছে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করা, এই উদ্দেশ্যে এই টাইটেল নেওয়া হয়। অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য অ্যান্ড ইনস্ট্রাক্টেড দ্য উলেমাস টু কনফাইন দেমসেলফ টু রিলিজিয়াস অ্যাফেয়ার, নট টু ইন্টারফেয়ার ইন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। এই টাইটেলটা নেওয়ার আরো একটা কারণ রয়েছে, এটা তিনি নিয়ে যারা উলেমা রয়েছে, উলেমা বলতে যারা ধর্মীয় কাজকর্ম করে ইসলাম ধর্মে, তো উলেমাদের এইটা বোঝানো হয় যে আমি ধর্মীয় ব্যাপারে যা ডিসিশন নেব সেটা সঠিক, বা আমি খালিফার ডান হাত, মানে আমি খালিফার ওয়ান টাইপ অফ খালিফার মতো কাজ করতে পারি। অতএব তিনি উলেমাদের বলে দেন যে তারা যেন শুধুমাত্র ধর্মীয় ব্যাপারেই থাকে, তারা যেন শাসন ব্যবস্থাতে মাথা না ঘামায়। কারণ তিনি ভালো করে বুঝেছিলেন ধর্ম এবং শাসন ব্যবস্থা দুটোকে যদি অ্যাড করে দেওয়া, মানে মিশিয়ে করা হয়, তাহলে প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে সেটা তিনি করেন। হি অ্যাডমিনিস্ট্রেটেড জাস্টিস উইথ এক্সট্রিম ইম্পার্সিয়ালিটি। ফর ইনস্টেন্স, মালিক বাগবাগ, এই নামটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। মালিক বাগবাগ, দ্য গভর্নর অফ বাদায়ুন, was publicly lauded for his cruelty towards his servant. অ্যাকচুয়ালি হয়েছিল কি, এই মালিক বাগবাগ ইনি ছিলেন হচ্ছে বাদায়ু বলে একটা জায়গা, সেখানকার গভর্নর, ঠিক আছে, অর্থাৎ এদের আন্ডারে, সুলতানের আন্ডারে। মালিক বাগবাগ তার যে দাস ছিল, একজন দাস, তাকে হত্যা করে দিয়েছিলেন, কারণ তিনি কোনো ভুল করেছিলেন, বা এই সময় কোনো ব্যাপার ছিল না, এটা কোনো একজন দাসকে হত্যা করে দেওয়া একটা কমন ব্যাপার ছিল। একজন আমির ব্যক্তি, এটা সবাই আমির ওমরাও ছিলেন, তো একজন আমিরের কাছে এরকম একজন দাসকে হত্যা করে দেওয়া জাস্ট কোনো ব্যাপারই নয়। কিন্তু বলবান এইখানে কি করেন, তার একে শাস্তি দেন, বেত্রাঘাতের শাস্তি দেন। এবার ভাবে এটা খুবই কম শাস্তি হয়তো, কিন্তু না, সেই সময়ে শাস্তি তো দূরে থাক, কেউ ভাবতোই না একজন দাস হত্যা হয়েছে তাতে কি এসে যায়, কিন্তু মালিক বাগবাগকে, গভর্নর অফ বাদায়ুন, একে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয় প্রকাশ্যে, রাস্তায় দাঁড়িয়ে। এই সমস্তগুলো করার পেছনেও সেম কারণ। এইটা দেখার পর সাধারণ মানুষ কি ভাববে, যে না, সুলতান আমাদের কথা ভাবে, সাধারণ মানুষদের কথা ভাবে, একজন সামান্য দাসের কথা ভাবে, আরো তার পপুলারিটি বৃদ্ধি পাওয়া, এরকম অনেক কিছু তিনি করেছিলেন। তো এইগুলো ইম্পর্টেন্ট বলে এগুলো মনে রাখো। প্রত্যেকটা ঘটনা তো দেওয়া নেই এখানে, যেগুলো ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। মালিক বাগবাগকে তিনি এইভাবে শাস্তি দেন। ফলোড দ্য পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, যেটা একটু আগেই বলছিলাম, তিনি মঙ্গলদের আক্রমণ প্রতিহত করার জন্য এবং এই ডাকাতদেরকে প্রতিহত করার জন্য ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়েছিলেন, সকলকে হত্যা করা, লৌহ এবং রক্ত নীতি, এটা বলা, এটার বাংলা। স্পাই ব্যবস্থা তিনি শক্তিশালী করেন, ডেভেলপড অ্যান্ড এফিসিয়েন্ট স্পাই সিস্টেম, অ্যান্ড কিপ হিমসেলফ ওয়েল ইনফর্মড বাই অ্যাপয়েন্টিং স্পাইস ইন এভরি ডিপার্টমেন্ট। প্রত্যেকটা জায়গায় স্পাই বা গুপ্তচরদের ছড়িয়ে দেওয়া হয় এবং প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের খবর তিনি নিতেন। প্যাট্রন অফ ম্যান অফ লেটার অ্যান্ড সোয়ার্ড স্পেশাল ফেভার অন আমির খুসরু। আমির খুসরু কিছুদিন অবধি তার সবাই ছিলেন, এবং আমির খুসরু অ্যাকচুয়ালি অনেকের সবাই ছিলেন। আমির খুসরু সম্পর্কে আমি
পরে একদিন ডিসকাস করব। তো আমির খুসরু অনেকের সভাতেই ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন এই বলবানের সভাতেও তিনি ছিলেন এবং তাকে প্যাট্রন করা হয়। হাউএভার ইন দ্য নর্থ ওয়েস্ট দ্য মঙ্গল রিপেয়ার্ড অ্যান্ড বলবান সেন্ট হিজ সন প্রিন্স মাহমুদ। এই মাহমুদ বা মাহমুদ খুব প্রিয় পুত্র ছিলেন বলবানের। তো বলবান এই মাহমুদকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পাঠান, কারণ এই সময় প্রচুর মঙ্গল আক্রমণ হচ্ছিল, বারংবার মঙ্গল আক্রমণ, তো সেইটাকে প্রতিহত করার জন্য। কিন্তু এখানে প্রিন্স বা মাহমুদ এখানে মারা যান, এবং এই মারা যাওয়াটা বলবান খুব একটা নিতে পারেননি, খুব ভালোবাসতেন তিনি এই মাহমুদকে। এর হত্যা হয়ে যাওয়ার পরে বলবানও মারা যান 1287 খ্রিস্টাব্দে। ওকে, এনার দুঃখেই তিনি মারা যান। তো বলবানের মৃত্যুর পরে যেটা হয়, তার পৌত্র কায়গোবাদকে সিংহাসনে বসানো হয়। এর আগে এনার আরো একজন পুত্র ছিলেন যিনি বাংলাতে গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন, যার নাম হচ্ছে বুগরা খান, তাই তো? বুগরা খান ছিলেন, কিন্তু বুগরা খান এই সময় বাংলায় থাকতে চান, বলেন তিনি সিংহাসন মানে দিল্লি সালতানাতে আসতে মানে সুলতান হতে অতটা আগ্রহী ছিলেন না। সেই কারণে কায়গোবাদকে সিংহাসনে বসানো হয়। কায়গোবাদ হচ্ছে এই যার কথা আমরা এখানে দেখলাম, প্রিন্স মাহমুদের পুত্র ছিলেন, অর্থাৎ এর পৌত্র, বলবানের নাতি, হু ওয়াজ রেজড ইন দ্য থ্রোন বাই নোবেলস। অ্যান্ড আফটার যখনই বলবান মারা যায়, আমির ওমরাওরা আবার শক্তিশালী হতে শুরু করে, তারা এবার নিজেদের হাতে পাওয়ার নিতে শুরু করে, এবং সেই কারণে কায়গোবাদকে এখানে সিংহাসনে তারাই বসায়। ঠিক আছে, হি সুন ওয়াজ সুন রিপ্লেস বাই হিজ সন কায়ুমার্স। এখানে তেমন কিছু হয়নি, কায়গোবাদ এমনি ন্যাচারালি মারা যান 1287 থেকে 90 খ্রিস্টাব্দে, 1290 খ্রিস্টাব্দে তিনি মারা যান, এবং তারপরে তার পুত্র কায়গোবাদের পুত্র কায়ুমার্সকে সিংহাসনে বসানো হয়, যে একেবারে ছোট নাবালক একজন, এবং মাত্র 3 মাস তিনি সিংহাসনে ছিলেন। কারণ 1290 খ্রিস্টাব্দে ফিরোজ দ্য আরজে মুমালিক দ্য মিনিস্টার অফ ওয়ার, হু লেটার টুক দ্য টাইটেল অফ জালালউদ্দিন খিলজি, took a bold step by murdering কায়ুমার্স and seized the throne। 1290 খ্রিস্টাব্দে মাত্র 3-4 মাস কায়ুমার্স সিংহাসনে ছিলেন, এবং এই সময় ফিরোজ এসে একে হত্যা করে দেন। ফিরোজ আর কেউ নয়, এরপরে যে খিলজি বংশ সিংহাসনে মানে ক্ষমতায় আসবে, সেই খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজি এসে কায়ুমার্সকে হত্যা করে দেয়, এবং দিয়ে তিনি সিংহাসন দখল করে নেন। এবং এই ঘটনাটা খিলজি বিপ্লব নামে পরিচিত, ঐতিহাসিকরা একে খিলজি বিপ্লব বলেন। এবার একে বিপ্লব বলার কারণ হচ্ছে, বলবান যতদিন সিংহাসনে ছিলেন তিনি কোনো তুর্ক ব্যক্তি ছাড়া আর কাউকে মেন পজিশনে আসতে দিতেন না। আচ্ছা, তার আগে একটা এই ফিরোজ কে ছিলেন? ফিরোজ হচ্ছে আরজে মুমালিক ছিলেন, যুদ্ধের প্রধান মন্ত্রী ছিলেন। ঠিক আছে, বলবান কাউকে আসতে দিতেন না মেন পজিশনে, উঁচু পদে, তুর্ক ছাড়া। খিলজিরা সিংহাসনে বসার পরে যেটা হয়, তুর্ক বাদ দিয়েও বা যারা অন্যান্য জাতি মানে অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও চান্স দেওয়া হতে শুরু হয়। সেই কারণে এই চেঞ্জটাকে ঐতিহাসিকরা খিলজি বিপ্লব বলছেন, কারণ খিলজিরা এবার সিংহাসন দখল করছে। তো এর পরের দিন আমরা আলোচনা করব খিলজি বংশ সম্পর্কে। খিলজি বংশের উপর হয়তো 2টো ক্লাস হবে, একটাতে খিলজি রুলারদের কথা জানবো, সেকেন্ডটাতে হচ্ছে মেন যেটা টপিক আমাদের আলাউদ্দিন খিলজির শাসন ব্যবস্থা। হয়তো দুটো ক্লাস লাগবে, কারণ বড় হয়ে যাচ্ছে ব্যাপারটা, বড় হয়ে যাবে সেই জন্য। তো আজকের যে টপিক এটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের এটা ভালো লাগে, মনে হয় যাতে তোমরা কিছু বুঝলে, তাহলে অবশ্যই লাইক করো, এবং অবশ্যই তোমরা আবার পড়ো, এই যা রয়েছে এই ব্যাপারগুলো আবার পড়ো, 2-3 বার রিডিং করো, এবং যখনই সময় পাবে একবার করে রিডিং করো একটু করে। তো যাদের কাছে বই নেই, তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে এই পিডিএফগুলো, সেটাও পড়তে পারো, বা যাদের কাছে বই রয়েছে বা যারা বই কিনতে পারবে তারা অবশ্যই বইটা কিনে পড়তে শুরু করে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা নেক্সট আলোচনা করব খিলজি বংশ সম্পর্কে। তো এই ভিডিওটা এই অবধি থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।